এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কলকাতায় উদ্ধার। হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি পরিবারের। এমপি আজিমকে খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ সরকার ও বন্ধু রাষ্ট্র কেউই। মন্তব্য মির্জা ফখরুলের। বন্ধু রাষ্ট্রকে দায়ী করা সমীচীন নয় বলেছেন ওবায়দুল কাদের। হাজার হাজার কোটি টাকা লোপাটেও ব্যবস্থা না নেওয়ায় আস্থা কমছে ব্যাংকের উপর। অভিযোগ মেননের রিজার্ভ কমে যাওয়া দুশ্চিন্তার বললেন ডক্টর আতিউর। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আঘাত হানতে পারে ২৬ মে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে। চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ। এদিকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন নিহত আনোয়ারুল আজিমের মেয়ে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। গেল ১২ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। দুদিন পর অর্থাৎ ১৪ মে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন আজিম। তার নিখোঁজের বিষয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগের পর কলকাতার একটি থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পুলিশ আসছে এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ? নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। এদিকে আইজিপি বলেন, আনোয়ারুল আজিমের মৃত্যু সম্পর্কে গণমাধ্যম থেকে তারা জেনেছেন। আগে থেকে তার নিখোঁজের পেছনে স্বর্ণ চোরাচালান, হুন্ডি সহ নানা মোটিভ নিয়ে পুলিশ কাজ করছিল বলেও জানান তিনি। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। এই মোটিভ নিয়ে কাজ করছে এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি। ৩ বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম। কে বা কারা তাকে হত্যা করেছে তার তদন্তে নেমেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারের খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি আসিফ ইকবাল মাখনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৭-৮ দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবরে শোকস্তব্ধ তার স্বজনরা। শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীদের মাঝে। এমন একটি এমপিকে হারাইছি যে এমপি আসলে সর্বদা সব কাজে নিয়োজিত, তার কোনো দিন ছিল না, রাত ছিল না। এমন এমপিকে আমরা হারাইছি। আসলে এরকম এমপি আর আমরা পাবো না। আমরা তার জানাজা নামাজে অংশগ্রহণ করবো, এটা ভাবতে বুকের মধ্যে কেঁপে ওঠে। আসলে আমরা কালীগঞ্জবাসী বঞ্চিত এমন একজন এমপি থেকে। তার অভাব কোনোদিন পূরণ হবে না। কালীগঞ্জের মানুষ আজকে সব কিছু হারিয়ে ফেলে। রাস্তাঘাটের কথা কৌতু হয় না, ওই একভাবে রাস্তাঘাট যেটা ভাঙা সেটা রাস্তায় ওই টাকাকে দিচ্ছে। ও বড় লোকের বাড়িতে আগে গরিব মানুষের বাড়ি আগে ভক্তি করা যাবে। স্বজনরা জানান, গত ১১ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারতে যান আনোয়ারুল আজিম। গত ১৫ মে সকালে পরিবারকে বার্তা পাঠান তিনি দিল্লি পৌঁছেছেন। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি স্বজনরা। ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নির্মম খুনের ঘটনায় বাকরুদ্ধ তার পরিবার। কাঁদতে কাঁদতে বাবার খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবি জানান তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার খুনিদের ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আকুতি জানান তিনি। এদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, খুনের রহস্য বের করতে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে বাংলাদেশের গোয়েন্দারাও। গ্রেফতার 3 জনের কাছ থেকে হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখন বলা যাবে না বলে জানান তিনি। এসএম ফয়েজের রিপোর্ট। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না। বাবাকে হারিয়ে পাগল প্রায় আনোয়ারুল আজিমের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। চিকিৎসা নিতে গিয়ে বাবা নির্মম হত্যার শিকার হবেন এমনটা ভাবতেও পারছেন না তিনি। বাবার সাথে সবশেষ ভিডিও কলে কথা বলার স্মৃতি হাতড়ে ফিরছেন ডরিন। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে। সে আমার বলে গেছে, আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব, তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে বাবাকে হারিয়ে যেন অথই সাগরে পড়েছেন ডরিন। বাবার খুনিদের প্রকাশ্যে সাজা নিশ্চিতের দাবি তার। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। আপনারা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে। সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। এদিকে আজিম হত্যার ঘটনাকে বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এটা আমাদের তদন্ত চলছে। এটা কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা, সব কিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। ভারতের মাটিতে বাংলাদেশি এমপি খুনের রহস্য শীঘ্রই উদ্ঘাটন হবে আশা গোয়েন্দাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কলকাতায় ঝিনাইদহের সংসদ সদস্য হত্যার সাথে দুর্নীতি লুটপাটের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, একজন সংসদ সদস্য নিখোঁজ হলেও বাংলাদেশের সরকার অথবা বন্ধুরাষ্ট্র কেউই তা খুঁজে বের করতে পারেনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে একটি বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে 28 মে থেকে 11 জুন পর্যন্ত 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ঝিনাইদহের সংসদ সদস্যের লাশ কলকাতায় পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে
ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, উপজেলার কোথাও নির্বাচন হচ্ছে না, নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই। তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, কষ্ট বাড়ছে সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য খুনের ঘটনায় বন্ধুরাষ্ট্রকে দায়ী করা বিএনপি মহাসচিবের জন্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঝিনাইদহের এই সংসদ সদস্যের ভারতে যাওয়া নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল বলেও মন্তব্য করেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক বুক কমিটির আয়োজিত সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। এমপি তো যখন চিকিৎসার জন্য যান, তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়। তা সেটার জন্য বন্ধুরাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করেছে? এবং তাকে যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল, এবং ওখানে যারা হত্যা করেছে 5-6 জনের মতো, এর মধ্যে 5 জনই আমাদের দেশে, বাংলাদেশের লোক। তো এখন এই ব্যাপারটাকে নিয়ে কথায় কথায় যারা দেখতে নারী তার চলন বাড়া, এ ধরনের উক্তি করা সমীচীন। এছাড়া সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে, তাদের এই নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায়, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দোষী সাব্যস্ত হলে বঙ্গবন্ধু কন্যা কাউকে ছাড় দেন না বলেও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকাণ্ডে বাংলাদেশ ভারত 2 দেশের কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় মূল হোতাকে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়া কলকাতা পুলিশও 2 জনকে আটক করেছে বলে জানান তিনি। বাংলাদেশের কলকাতা উপদূতাবাসের মাধ্যমে ভারতের পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির কারণে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা আজিজ আহমেদের ব্যক্তিগত দায় বলে মন্তব্য করেন তিনি। সরকারের শরিক দলের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ব্যাংকের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের মতে, বাংলাদেশের রিজার্ভে আরও $15 বিলিয়ন আসতে হবে। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। 2021 সাল থেকে 2024 সাল মাঝে এই সময়ে $48 বিলিয়ন থেকে ব্যবহারযোগ্য রিজার্ভ নেমেছে 13 বিলিয়নে। রিজার্ভের অঙ্ক সবারই দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে, কারণ ডলারের বাজে অস্থিরতার মধ্যে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছেন না। এমন বাস্তবতা রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের বাজেট বিশ্লেষণ বিষয়ক আমাদের সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকিং খাতের দুরবস্থা, রিজার্ভ সহ অর্থনীতির নানা বিষয় আলোচনায় ঘুরে ফিরে আসে। এখনকার বড় চ্যালেঞ্জ হলো আমাদের বহিঃ খাত, অর্থাৎ এক্সটার্নাল ইকোনমি, এবং সেখানে আমাদের একটা আর্থিক খাতে এক ধরনের ডেফিসিট তৈরি হয়েছে। প্রায় $15 বিলিয়ন
বাড়তি প্রবাহ আমাকে আনতে হবে, ফরেন এক্সচেঞ্জের প্রবাহ আনতে হবে। সরকারের শরিক দল বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, দিনে দিনে ব্যাংকিং খাত নষ্ট করা হয়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে অর্থনীতিতে, কিন্তু দায়ীদের বিচারে মুখোমুখি করা হয়নি। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোপাট হয়ে গেল, বেসিক ব্যাংকে লোপাট হয়ে গেল। আপনি আজ পর্যন্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে দুদক তো বহু বছর পরে এসে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা নিল, কিন্তু এখন পর্যন্ত তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু বাংলাদেশের ভিতরেই অবস্থান করছেন। আইসিবি ইসলামিক ব্যাংক যেটা রয়েছে, তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না, এমনকি তাদের সম্পদ বিক্রি করেও তারা টাকা দিতে পারছে না। তাহলে এতগুলো ব্যাংক কেন দেওয়া হলো? কোন সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাংক দেওয়া হলো? যে ইন্টারেস্ট রেটটা এখন ব্যাংক ফিক্স করবে, সেটা কিসের বেসিসে ফিক্স করবে অন্তত সেটা বলে দেন। আপনার যেটা ব্যাংক রেট থাকবে, আমেরিকা কি হয় ব্যাংক রেট, এরা আদার পার্সেন্ট বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন, 1/4% বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন। আর আবার এখানে 7 দিনের মধ্যে আপনার 9% থেকে 15% করে দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতির জন্য রাশিয়ার যুদ্ধ ও করোনাকে সামনে আনা হয়, কিন্তু করোনার সময় বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল। এ সময় রাশিয়ার অর্থনীতি আরো চাঙ্গা হয়েছে বলে মন্তব্য করেন তারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হচ্ছে, যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজকের মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী 26 মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি 26 মে সকাল 6টার পর থেকে রাত 12টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। উপকূলীয় এলাকাগুলোয় স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার, যা দমকা হাওয়া সহ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে এর অর্থ বালি। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকালে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বৌদ্ধ ধর্মীয় নেতারাও বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি এ সময় বলেন, মহামতি বুদ্ধ স্থান কাল পাত্রের ঊর্ধ্বে উঠে পৃথিবীর সকল জীবের কল্যাণ ও সুখ কামনা করেছেন। বৌদ্ধ নেতাদের তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ করতে বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ ও বিশ্ব অর্থনীতিকে ভারসাম্য করে তুলছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের আর্থসামাজিক খাতে। তাই কঠিন এ সময় সকলকে একে অপরের পাশে দাঁড়াতে আহ্বানও জানান রাষ্ট্রপতি। কাজ করবেন, শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন। একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মহামতি বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। আওয়ামী লীগকে দানবীয় শক্তির সরকার উল্লেখ করে তাদের কবল থেকে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশের বিএনপি সমর্থক বৌদ্ধ ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন সহজ কথা নয়, এ আন্দোলনে বিজয় অর্জন করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। তো সেই গণতন্ত্রকে এই দানবীয় সরকার, শোষক গোষ্ঠী, তারা আমাদের কাছ থেকে, আওয়ামী লীগ তারা কেড়ে নিয়েছে। এইটাকেই ফিরে পাওয়ার জন্য, পুনরুদ্ধারের জন্য কিন্তু আমরা এই সংগ্রাম করছি। আমাদের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম এটা সহজ কথা নয়। এখানে কখনো উত্থান আসবে, পতন আসবে, কিন্তু সেই সব কিছুকে সামনে নিয়ে আমার
দেশকে মুক্ত করার জন্য, আমার জাতিকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে এই সংগ্রামকে অবশ্যই আরো বেগবান করতে হবে এবং আমাদের বিজয় অর্জন করতে হবে। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর বৌদ্ধ মন্দিরগুলোতে শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা হয়েছে। ইসমাইল হোসেন পলাশের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। ২৫০০ বছর আগে নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনীতে রাজা শুদ্ধোধনের স্ত্রী মায়াদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি গৌতম বুদ্ধ। এরপর বুদ্ধগয়ার এক বৃক্ষের নিচে কঠিন সাধনার মধ্য দিয়ে ৩৫ বছর বয়সে নির্বাণ লাভ করেন তিনি। ৮০ বছর বয়সে একই দিনের পূর্ণিমা তিথিতে ইহলোক ত্যাগ করেন গৌতম বুদ্ধ। জন্মগ্রহণ, তারপর বোধিজ্ঞান লাভ বা যেটাকে আমরা বলছি বুদ্ধত্ব লাভ, এবং পরবর্তী হচ্ছে মহাপরিনির্বাণ লাভ বা যেটা আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করা বুঝি। তো এই তিনটি স্মৃতি বিজড়িত এই দিনটিকে আমরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র দিন এটি। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক মহাবিহারে সমবেত ভক্তরা সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। বিশ্বের সকল মানুষ আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, বুদ্ধের এই দর্শনটা আমরা মেনে চলি। জন্ম মৃত্যু বুদ্ধত্ব লাভ আজকের দিনে সাধনা লাভ করছে। ত্রিস্মৃতি বিজড়িত আজকের এই বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান। হিংসা, বিদ্বেষ, লোভ, হানাহানি এগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটি সুন্দর দেশ গঠন করার প্রত্যয়ে এগিয়ে যাব। শুভ বুদ্ধ পূর্ণিমা, যেটা আমাদের সবথেকে বড় উৎসব। তিনটি স্মৃতি নিয়ে আজকের উৎসব, তো ভালোই লাগছে। আমরা বৌদ্ধরা পঞ্চশীল গ্রহণ করেছি, অষ্টশীল নিয়েছি, বুদ্ধ পূজা করেছি। আনন্দ থাকুক যেন সব মানুষরা, সবাই যেন ভালো থাকুক। বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মশ্রবণ ও দান দক্ষিণা সহ নানা আয়োজন ছিল ধর্মরাজিক বৌদ্ধ বিহারে। এটা অনেক তাৎপর্য আছে যে আমরা বিশেষ করে আমাদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন মানে বিশ্ব শান্তি কামনা, বাংলাদেশ সহ সকল মানুষ যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে সেই কামনা করে আমরা সবসময় প্রার্থনা করে থাকি। বুদ্ধের অহিংসার বাণী আর হিংসার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর সবুজবাগে শান্তি শোভাযাত্রা করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। শোভাযাত্রাটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। এ সময় তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবে নতুন মাত্রা যোগ করেছে শান্তি শোভাযাত্রা। বাংলাদেশের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শোভাযাত্রাটি সবুজবাগ এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়। এতে আরও উপস্থিত ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শ্রমবাজারে টিকে থাকতে হলে মানসম্মত কারিগরি শিক্ষার বিকল্প নেই। বুধবার সকালে ইউসেপ বাংলাদেশের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের জনগণকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সহায়তার জন্য যে সকল প্রতিষ্ঠান অবদান রেখেছে তার মধ্যে ইউসেপ অন্যতম। স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে। ইউসেপের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের আশ্বাস দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিভিন্ন খাদ্য উপাদানের সমন্বয়ে তৈরি ক্রিপ ফিডিং পদ্ধতির মাধ্যমে তৈরি বিশেষ খাদ্যে অবিশ্বাস্যভাবে দ্রুত বেড়ে উঠছে দেশীয় ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এই সফল গবেষণালব্ধ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে চায় প্রাণী সম্পদ অধিদপ্তর। গগন পণ্ডিতের তোলা ছবিতে আরো জানাচ্ছেন মাইনুল শোভন। প্রাণী সম্পদ অধিদপ্তরের ২০২৩ সালের হিসাব অনুযায়ী দেশে গবাদি পশুর সংখ্যা প্রায় ৪.৫ কোটি, আর এর মধ্যে ছাগলের সংখ্যা ২,৬৯,০০,০০০ লাখ। এক দশকেই বেড়েছে প্রায় ৩৮ লাখ, যার মধ্যে সিংহভাগই দেশের অতি পরিচিত জাত ব্ল্যাক বেঙ্গল। উৎপাদনের হার, মাংসের পুষ্টিগুণ আর লালন পালনের সহজ পদ্ধতির কারণে প্রায় প্রতি বছরই বাড়ছে এ জাতের ছাগল উৎপাদন। দেশে ছোট বড় মিলিয়ে প্রায় ৫,৫০০ সরকার নিবন্ধিত ছাগলের খামার গড়ে উঠেছে।
এছাড়াও অনিবন্ধিত খামারের সংখ্যা অগণিত। কিন্তু সঠিক খাবার নির্বাচনের গুরুত্ব সম্পর্কে জানে না অনেক খামারি কিংবা বিচ্ছিন্নভাবে পশুপালনের সাথে জড়িতদের অনেকে। প্রাণীখাত সংশ্লিষ্টদের ঘামে শ্রমে দেশে প্রতিনিয়তই গবাদি পশুর উৎপাদন বাড়লেও তার সুফল খুব একটা পাচ্ছে না সাধারণ মানুষ, যার কারণে অতিরিক্ত অর্থমূল্য দিয়েই প্রোটিনের চাহিদা পূরণ করতে হচ্ছে সবাইকে। সংশ্লিষ্টরা মনে করছেন সংখ্যাগত দিক থেকে গবাদি পশু বাড়লেও তুলনামূলকভাবে প্রত্যাশিত মাংসের উৎপাদন হচ্ছে না। পশুখাদ্যের সহজলভ্য কিছু উপাদান যেমন সরিষার খৈল শতকরা 34%, ভুট্টা গুঁড়া 30%, চালের কুড়া 28%, গমের ভুসি 7.5% ও লবণের পরিমাণ 0.5%। এসবের সমন্বয়ে তৈরি বিশেষ খাদ্য মেনু পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে মাত্র 3 মাসেই ছাগলের বাচ্চার সুস্থতার সাথে অতি দ্রুত বেড়ে ওঠার প্রমাণ পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেশের কয়েকটি অঞ্চলে চলছে পাইলটিং প্রকল্প। 3 মাস খাবার খাওয়ানোর পরে তার যে কষ্ট আসে, যে খরচ হয়, তার চাইতে তার একই খামারির অন্য একটা ছাগলে যেটাকে ক্রিপফিট করা হয় নাই সেটা ওই পরিমাণ বাড়ে না। তার চাইতে ক্রিপফিট করা যে খাবার ছাগলটা সেটার ওজনটা আরও দ্রুত বাড়ে। যার কারণে দেখা যাচ্ছে যে তার খরচের চাইতে দিন শেষে তার লাভ থাকে। আমাদের দেশে এই কনসেপ্টটি একবারই নতুন। আমাদের দেশের কৃষক, আমাদের দেশে ইভেন অনেকেরই জানা নেই, যারা এই লাইনে আছে তারাও অনেকে জানে না যে বাচ্চাকে কিন্তু আলাদা খাওয়াতে হবে, বাচ্চার কিন্তু আলাদা প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগবে, আমিষের হার বেশি লাগবে। এটা দিয়ে আমরা কৃষকদেরকে বোঝাতে চাচ্ছি যে বাচ্চা শুধুমাত্র মায়ের দুধের উপর নির্ভর করে আর যা খুশি তাই খাইলো, মানে এ ধরনের একটা অযত্ন অবহেলায় রাখা চলবে না, তাহলে তার বৃদ্ধিটা যেটা কাঙ্ক্ষিত বৃদ্ধি সেটা আসবে না। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ক্রিপ ফিডিং কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছে। এ পদ্ধতিতে আশাব্যঞ্জক সাফল্যের কারণে স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে এটি দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে দিতে চান সংশ্লিষ্টরা। রিসার্চের যে ফলাফল পাওয়া যাচ্ছে তা ইতিবাচক এবং আশা করা যাচ্ছে যে এর থেকে ভালো কিছু ফলাফল পাবো এবং এটা সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। ফাইনালি আমরা প্রত্যাশা করি যে এই রিসার্চ ফাইন্ডিংসের উপরে ভিত্তি করে আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে এই বিষয়গুলো দেশব্যাপী বিস্তৃতি লাভ করবে। তবে কেবল ব্ল্যাক বেঙ্গল ছাড়াও ছাগলের অন্যান্য জাত ও ভেড়ার ক্ষেত্রেও ক্রিপ ফিডিং পদ্ধতি কার্যকর হওয়ার ব্যাপারে আশাবাদী গবেষকরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ময়মনসিংহ। আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গোলটেবিল বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর প্রেস ক্লাবে এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমোনাই। এ সময় সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা। বিদ্যুৎ খাতে যথেচ্ছ লুটপাট ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এবি পার্টি। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় ৭১ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এবি পার্টির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সহ অন্যরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নবনির্বাচিত পরিচালক বোর্ডের অভিষেক হয়েছে। এতে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় নগদ ডিজিটাল ব্যাংক চালু হলে বেসিসের সকল সদস্যের জন্য বিশেষ ঋণ সুবিধার কথা উল্লেখ করেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন এ সময়। বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সেন্টার BCFC ও ঢাকার চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে পালন হয়েছে বিশ্ব চা দিবস। রাজধানীর একটি অভিজাত ক্লাব মিলনায়তনে এতে স্বাগত বক্তব্য রাখেন BCFCর সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম রানা। এ সময় চায়ের ওপর বিভিন্ন তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরেন BCFCর সিনিয়র সহ সভাপতি M মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক সচিব লি সাউপেং। সমাপনী বক্তব্য দেন BCFCর সভাপতি SM কামাল উদ্দিন। ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার কাতারে যুক্ত হলেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ী আবু আলম। দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-এর আওতায় দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে নগদ 10 লাখ টাকা পেয়েছেন তিনি। হয়েছেন
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের 36তম মিলিয়নিয়ার। বন্দরনগরীর আগ্রাবাদে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম KSTL এন্টারপ্রাইজে আবু আলমের হাতে চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক সহ অন্যরা। ক্যাম্পেইন চলাকালীন দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম প্লাজা থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। NTRCA এর প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বৃদ্ধি করে করোনায় ক্ষতিগ্রস্ত প্রার্থীকে অন্তত একবার আবেদন গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান ক্ষতিগ্রস্ত প্রার্থীরা। এ সময় বক্তারা বলেন, 17তম নিবন্ধনে পাশ করেও NTRCA এর গাফিলতির কারণে তারা আবেদন করতে পারছেন না। এখন আবেদনের বয়সসীমা পার হওয়ার হতাশা ও ক্ষোভ জানান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কলকাতায় উদ্ধার। হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি পরিবারের। এমপি আজিমকে খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ সরকার ও বন্ধুরাষ্ট্র কেউই। মন্তব্য মির্জা ফখরুলের। বন্ধুরাষ্ট্রকে দায়ী করা সমীচীন নয় বলেছেন ওবায়দুল কাদের। হাজার হাজার কোটি টাকা লোপাটেও ব্যবস্থা না নেয়ায় আস্থা কমছে ব্যাংকের উপর। অভিযোগ মেননের। রিজার্ভ কমে যাওয়া দুশ্চিন্তার বললেন ডক্টর আতিউর। বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আঘাত হানতে পারে 26 মে। 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।